দিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের পথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর মাত্র দুদিন পরেই দেশে ফিরছেন শেখ হাসিনা। দেশে ফিরতে বিমানের টিকিট কাটা রেডি। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় ঢাকা ঘেরাও করেছে কয়েক লক্ষ আওয়ামী লীগ ছাত্রলীগের গেরিলা বাহিনী। কি হতে যাচ্ছে আগামী 23 জুন? এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই বিশেষ দিনেই কি দেশের রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ, নাকি রাজপথে পড়তে হবে তুমুল প্রতিরোধের মুখে? 23 জুনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। এদিন দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দেশের সব ইউনিটকে অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। দর্শক, দেশের রাজনীতিতে এখন এক থমথমে পরিস্থিতি। আমরা যখন এই দেশে ফিরবো, আমরা আওয়ামী লীগ যখন এই জামাতকে কমপ্লিটলি শেকড় সহ নির্মূল করব, এই যত মৌলবাদ গোষ্ঠী আছে তা ওই পর্যন্ত বাংলাদেশের মানুষকে এটা সহ্য করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ তো আর নিজে নিজে প্রতিবাদ করবে না। 32 জ্বালিয়েছে না, 32 বাংলাদেশের প্রতিটা গ্রামে হবে, ঘরে ঘরে হবে। মানে আমরা এখন যতটা আসছি এর থেকে দ্বিগুণ যেন আমরা ওই পথে থাকতে পারি, এবং আমরা ওপেন প্রোগ্রাম করবো। আমরা হচ্ছে যে কখনো লোকায়িত প্রোগ্রাম পলিটেকনিক কখনো করে না। ভারতকে ধন্যবাদ যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগেরা যে এত বড় ভারতের দালাল, দেশের শত্রু, আশ্রয় না দিলে তো আমরা বুঝতে পারতাম না। সুতরাং এই আওয়ামী লীগের ফেরত আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। শেখ হাসিনার উপরে রাগ আছে, শেখ হাসিনার উপরে রাগ থাকে, আপনার রাগ উপরে থেকে উঠছে, আপনার তার বাপের উপর রাগ হলো, আপনি তার বিল্ডিং জ্বালা দিয়েছেন। আপনি না, তার বাপের উপর রাগ, কিন্তু তার বাপের উপর রাগ আমি বলি, আপনারা যদি এটা ইকুয়েট করতে চান তাহলে আপনারা যে জটিলতা করবেন, সেই জটিলতা হচ্ছে যে আপনারা আসলে সঠিক ভুলের বাইরে চলে যেতে হবে, একটা জায়গায় চলে যেতে হবে যেটা একটা সুফিবাদী দ্বারা, কিন্তু ওখানে আপনি যাইতে পারবেন না, কারণ আপনি পলিটিক্যাল। আমি বলি যে সেটা হচ্ছে যে শেখ হাসিনা তার বাবাকে বিক্রি করছে। শেখ হাসিনা ইভেন শেখ মুজিবুর রহমানকে বারবার বলেছে আপনি জাতির পিতা থাকেন, মহাত্মা গান্ধীর মতো আপনি ক্ষমতা নিয়েন না, আপনি থাকেন না আমাদের সবার অভিভাবক হয়ে। উনি হন নাই, উনি নিজে দায়িত্ব নিয়েছেন। আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্যে আমরা যারা আছি তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে তার দেশে যাওয়ার আগে আমরা পারি কিনা, বা আমাদের এই চিন্তাটুকু করা দরকার কিনা। চতুর্দিকে আওয়ামী লীগ যখন নানা ধরনের শোডাউন করছে, গতকালকেও মহাখালীতে যে কাণ্ড কারখানা হয়েছে আওয়ামী লীগের শোডাউন, সেখানে মব তৈরি করা হয়েছে, তাদের নারী কর্মীকে হেনস্থা করা হয়েছে, গণভবনের সামনে কর্মসূচি নিয়ে 2 থানা, এটা আমার না ওটা ওই থানার, এটা ওই থানার, এরকম দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। চতুর্দিকে নানা ধরনের শোডাউনের কথা শুনছি। পুলিশের গোপন প্রতিবেদনে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের ভয়াবহ রূপ বেরিয়ে আসতে পারে এরকম আশঙ্কার কথা শুনছি। প্রথমেই যেই ভিডিও ক্লিপগুলো দেখতে পেয়েছেন সেই ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। কি হতে যাচ্ছে আগামী 23 জুন? এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই বিশেষ দিনেই কি দেশের রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ, নাকি রাজপথে পড়তে হবে তুমুল প্রতিরোধের মুখে? 23 জুনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। এদিন দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দেশের সব ইউনিটকে অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। দর্শক, দেশের রাজনীতিতে এখন এক থমথমে পরিস্থিতি। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটাই তারিখ, 23 জুন। তবে আওয়ামী লীগের এবারের প্রতিষ্ঠা বার্ষিকী অন্য যে কোনো বছরের চেয়ে সম্পূর্ণ আলাদা। পট পরিবর্তনের পর দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ, কিন্তু বিশ্লেষকরা বলছেন রাজনীতিতে ফিরতে মরিয়া হয়ে উঠেছে দলটির একাংশ। আর এই চাপা উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে পুলিশ সদর দপ্তরের একটি গোপনীয় চিঠি। পুলিশের গোয়েন্দা তথ্য বলছে নিষিদ্ধ হলেও এই বিশেষ দিনটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকতে নারাজ। তারা দেশের বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে আচমকা পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে ঝটিকা মিছিল কিংবা নানা ধরনের গোপন কর্মসূচি পালনের জোর প্রস্তুতি নিচ্ছেন। পুলিশের আশঙ্কা আওয়ামী লীগের এই সম্ভাব্য কর্মসূচিগুলো কিন্তু ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো সহজ হবে না, কারণ মাঠের অন্য প্রান্তে তাদের রুখে দিতে কড়া পাহারায় ওত পেতে আছে শক্ত প্রতিপক্ষ। রয়েছে দেশের উদীয়মান রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর রাজপথ কাঁপানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পাশাপাশি বিএনপি ও জামায়াতও আওয়ামী লীগের প্রতিটি নড়াচড়ার উপর কড়া নজর রাখছে। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নামার চেষ্টা করলেই এক রক্তক্ষয়ী মুখোমুখি সংঘাত বেঁধে যাওয়ার শতভাগ আশঙ্কা রয়েছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। রাজনীতিতে এখন এক চুলও ছাড় না দেওয়ার যে নীতি চলছে তাতে 23 জুন রাজপথ রণক্ষেত্রে পরিণত হতে
পারে এমনটাই আশঙ্কা অনেকের। 23 জুন আসতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও তার মহড়া কিন্তু রাজপথে এখনই শুরু হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের হয়, আর সেই মিছিল থেকে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। তবে পুলিশ তাৎক্ষণিক অ্যাকশনে গিয়ে সেখান থেকে 3 জনকে আটক করতে সক্ষম হয়। শুধু মহাখালী নয়, একই দিনে খোদ গণভবনের সামনেও যুবলীগের ব্যানারে আরেকটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন প্রান্তে গোপনে বিলি করা হচ্ছে প্রচারপত্র। এই ঝটিকা মিছিল আর ককটেলের আওয়াজই কিন্তু স্পষ্ট আভাস দিচ্ছে 23 জুনের উত্তাপ কতটা ভয়াবহ হতে পারে। গত 18 জুন পুলিশ সদর দফতরের ডিআইজি মোহাম্মদ কামরুল আহসানের সই করা একটি বিশেষ চিঠি দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে পরিষ্কার সতর্কবার্তা দেওয়া হয়েছে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। দর্শক, এই 23 জুনকে ঘিরে সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষায় পড়তে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একদিকে তাদের দায়িত্ব জননিরাপত্তা বজায় রাখা এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রুখে দেওয়া, কিন্তু চ্যালেঞ্জটা অন্য জায়গায়। পুলিশ যখনই আওয়ামী লীগের মিছিলে বা কর্মসূচিতে বাধা দিতে যাবে তখনই পরিস্থিতি আরো জটিল রূপ নিতে পারে। আশঙ্কা করা হচ্ছে বাধা পেয়ে আওয়ামী লীগের কর্মীরা পুলিশের ওপরই চড়াও হতে পারে, যা পরিস্থিতিকে আরো বেশি সহিংস করে তুলবে। সেক্ষেত্রে পুলিশকে একই সাথে সংঘাতও থামাতে হবে, আবার নিজেদের ওপর সম্ভাব্য হামলাও ঠেকাতে হবে। দর্শক, বর্তমানে পুরো দেশ জুড়েই পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সম্ভাব্য সব ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে কয়েক গুণ। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের মাধ্যমে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, 23 জুন কি সত্যিই আওয়ামী লীগ কোনো বড় ধরনের শোডাউন করতে পারবে, নাকি পুলিশ ও প্রতিপক্ষের কঠোর বাধায় তা অঙ্কুরে বিনষ্ট হবে? তা জানতে অপেক্ষা করতে হবে 23 জুন পর্যন্ত। তবে একটি বিষয় নিশ্চিত, আগামী 23 জুন বাংলাদেশের রাজনীতিতে আরেকটি স্পর্শকাতর দিন হতে যাচ্ছে। পুরো দেশ এখন তাকিয়ে আছে সেই দিনটির। আপনি শেখ হাসিনার উপরে রাগ আছে, শেখ হাসিনার উপরে রাগ থাইকা আপনার রাগ উপরে দিকে উঠছে, আপনার তার বাপের উপর রাগ হলো, আপনি তার বিল্ডিং চালা দিয়েছেন। আপনি না, তার বাপের উপর রাগ, কিন্তু তার বাপের উপর রাগ আমি বলি, আপনারা যদি এটা ইকুয়েট করতে চান তাহলে আপনারা যে জটিলতায় পড়বেন সেই জটিলতা হচ্ছে যে আপনারা আসলে সঠিক ভুলের বাইরে চলে যাইতে হবে, একটা জায়গায় চলে যেতে হবে যেটা একটা সুফিবাদী দ্বারা, কিন্তু ওখানে আপনি যাইতে পারবেন না কারণ আপনি পলিটিক্যাল। আমি বলি যে সেটা হচ্ছে যে শেখ হাসিনা তার বাবাকে বিক্রি করছে। শেখ হাসিনা ইভেন শেখ মুজিবুর রহমানকে বারবার বলা হয়েছে আপনি জাতির পিতা থাকেন, মহাত্মা গান্ধীর মতো আপনি ক্ষমতা নিয়েন না, আপনি থাকেন না আমাদের সবার অভিভাবক হয়ে। উনি হন নাই, উনি নিজে দায়িত্ব নিয়েছেন, দায়িত্বে ভুল শুদ্ধ অনেক কিছুই থাকে, উনি করছেন, উনি অনেকভাবে মিশ্র প্রতিক্রিয়া শিকার হয়েছেন, ওনার ফ্যামিলি সহ শহীদ হয়েছেন, সেটা আমরা বুঝলাম। কিন্তু এখন যেই পর্যায়ে আছে শেখ হাসিনা, যেই পর্যায়ে ওনাকে নামাই নিয়ে আসছে, সেখানে শেখ মুজিবকে যখন শেখ মুজিবের মূর্তিগুলো ভাস্কর্য যেই অর্থে বলেন না কেন, এটা যখন ভাঙা হচ্ছে, আপনি পিপলের দিকে তাকান। আপনি এটাকে পিপল বলতে পারেন, আপনি এটাকে মব বলতে পারেন না, এটা পিপল। এটা পিপল হচ্ছে যে এটাকে এখানে কোনো স্টুডেন্ট লিডারকে আপনি খুঁজে পাবেন না যাদের আমাদের না, আমরা কোনোদিন ভাঙতে যাইনি। তো এটা সাধারণ মানুষ ভাঙছে, কেন ভাঙছে? প্রশ্নটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ভাঙছে। এখন আপনি যদি বলেন যে 12 মাস, কত 16-17 মাস পরে প্রথম আলো ডেইলি স্টার আগুন, আপনি এটাকে আপনি এবার ধরেন, কিন্তু আপনি ধরেন না 5 আগস্টের অব্যবহিত পরে ইমিডিয়েট পরে যেগুলো হয়েছে, আমি মনে করি যে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের প্রতি আমি তো সেটা থেকে একটু আগাইতেছিলাম। সাতবীর শ্রেষ্ঠর ইয়াটাকে ও ক্ষোভের জন্য, হ্যাঁ সেটা আমি শেখ হাসিনার সাথে সাতবীর শ্রেষ্ঠর কি এটা পাবলিক ক্ষোভ না, এটা পাবলিক ক্ষোভ না, এটা যারা ভাঙছে তাদের অন্য অভিশন দিয়ে আছে। ইভেন যারা মুজিবনগরে যারা মূর্তি ভাঙছে ওদের ভিন্ন অভিশন দিয়ে আছে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের এই যে আপনার জগন্নাথ হলের পিছনে এখানে যে মূর্তি ভাস্কর্য ভাঙছে ওদের ভিন্ন অভিশন দিয়ে আছে। দে আর নট আওয়ার পার্ট। আমি যদি সঠিক হই তাহলে আমার সাথে সাথে বাংলাদেশে মিলিয়নস অফ পিপল এই আইডিয়া ধারণ করে, খালেদ ভাই, জুলাইয়ের পক্ষের হাজার লাখ লাখ লোক এই আইডিয়া ধারণ করে যে এই ভাঙাগুলো উচিত হয় নাই। আপনি শেখ হাসিনার প্রতি ক্ষোভ আছে, শেখ মুজিবের প্রতি ক্ষোভ আছে, কারণ শেখ হাসিনা শেখ মুজিবকে টেনে নামাইছে এখানে। ইট ইজ শেখ হাসিনাস ফল্ট। না, সেইটা তো আমি আলাদা করে রাখলাম। আমি তো দেখতেছি যে আপনি যখন 7 জন বীর শ্রেষ্ঠ, এটার মধ্যে আপনি মুক্তিযুদ্ধের মুরালে আঘাত করতেছেন, আপনি মুজিবনগর দিকে এইটা তো আপনি ক্ষোভ থেকে করেন না, এটা তো পিপল করে না, পাবলিক করে না, এটা তো কোনো না কোনো একটা রাজনৈতিক ইন্ধনে এটা করা হচ্ছে। হ্যাঁ আমি তো এটা অস্বীকার করতেছি না, এবং আমি এটাকেই আমি বিরোধ করতেছি যে এটা জুলাইকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়া করানোর একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে অনেকে এটা করছে, যে অভিসন্ধি যাদের ছিল তারা আমরা না। আপনি মুক্তিযুদ্ধের পরে যারা চোর চাচড়িগিরি করছে, যাদের কারণে শেখ মুজিবুর বলছে আমার কম্বলটা কই, তারা কি মুক্তিযুদ্ধ ছিল না? আপনাকে আমি বলি, একবার খুব ক্লিয়ার কাট কথা শুনেন, 71 থেকে 80 দশক পর্যন্ত কোন মুক্তিযোদ্ধাকে যারা রাজাকাররা হত্যা করে নাই, মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদেরকে মারছে। তো আপনি কারে দোষ দিবেন? বলে আপনাকে, কিন্তু এই জন্য কি আপনি মুক্তিযোদ্ধাদেরকে বলেন মুক্তিযুদ্ধ খারাপ? বলেন না তো। কারণ মুক্তিযুদ্ধ যখন ইভেন্টটা শেষ হয়ে গেছে 16 ডিসেম্বর, এরপরে যে ম্যাস কিলিং, বিহারীদের উপর কিলিং, তারপর আপনার হচ্ছে যে নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে কিলিং, জাসদের উপর কিলিং। আমি হচ্ছে যে আপনি যেহেতু বারবার এই প্রসঙ্গটা আনতেছেন, আমি দুইটা জায়গা থেকে এটা দেখি। 1971 সালের পর থেকে যদি বিহারীদের উপরে, জাসদ ইত্যাদির উপরে, এটার সাথে কিন্তু একটা প্রপার্টির একটা সরাসরি রিলেশন ছিল। কারণ বিহারীদের ক্ষেত্রে তো আপনি এটা এখন গেলেই দেখতে পারবেন, মিরপুর 11 নম্বরে যান, মোহাম্মদপুরে যান, আমি তো এটা সরাসরি দেখতে পারবেন, সেটা একটা প্রপার্টির। কিন্তু যখন আমি ইডিয়ালিস্টিক জায়গা থেকে আসতেছি, আমি ওইটাও মাইনা নিলাম যে শেখ হাসিনা এমন এক জায়গায় বাংলাদেশের মানুষকে নিয়ে আসছে যেখানে তার বাবাকে নিয়েও এরকম অশ্রদ্ধা অসম্মান দেখাইতে পাবলিক গেছে। কিন্তু আমি যেটা বলতেছি যে ইডিওলজির জায়গা থেকে
এই জিনিসটা কেমনে জনপ্রিয় হয় যে আমরা 71 সালে আমরা ভুলভাবে দেশ স্বাধীন করছি, 71 সালে এত লোক মারা যায় না, No, 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 এই জায়গাটাতে মানুষ এগুলো- কেমনে এগুলো সমর্থন করছে? এটা কি আপনারা এগুলো আমরা বলি নাই, এগুলো আমরা বলি নাই, নেভার। আচ্ছা, এগুলো যাদের বলা তারা বলছে, যাদের এটা দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা ছিল তারা বলছে। হুম। আপনি 71 ভারতের কাছে বিক্রি করে দিয়েছে যারা, একটা অংশ ছিল, একটা অংশ বলছে এটা দ্বিজাতি তত্ত্বের অবসান হয়েছে, এটাও ছিল। 71 হাজার রকম, 71 আপনার কাছে একরকম, 71 না, না, definitely, প্রত্যেকটা থেকে। definitely, হ্যাঁ, definitely বলে 71 আপনার রকম। হ্যাঁ, এবং 47 হাজার রকম। পাকিস্তান আন্দোলন, আবুল হাশিমের পাকিস্তান আন্দোলন হচ্ছে বেসিক্যালি গ্রেটার বেঙ্গল করার আন্দোলন। মাওলানা ভাসানীর আন্দোলন, শেখ মুজিবুর রহমান, আমি শেখ মুজিবুর রহমানের একটা লেখা ওই সময় চাপানো হয়েছে 47 সালের, এটা আমি আমার রিসার্চের কাজে এটা ইউজ করছি। আর হ্যাঁ, 47 শেখ মুজিবুর রহমান নিজে বক্তৃতা দিয়ে বলতেছে আমরা অখণ্ড বাংলা চাই। এখন ওই রাজনীতি যারা করছে, আর শাহজিজুর রহমান তখন বিরোধিতা করছে, সেই শাহজিজুর রহমান আবার পাকিস্তানের পক্ষে 71 সালে, আর শেখ মুজিবুর রহমান 71 এর নেতা। ফলে এগুলো প্রত্যেকটা রাজনৈতিক ঘটনারই অনেকগুলো চরিত্র দাঁড়ায়, এবং কোনটা সহি চরিত্র কোনটা বেসহি চরিত্র সেটা তো আসলে ইতিহাস নির্ধারণ করবে। আর আমার মনে হয় যে আমি একটু বর্তমান রাজনীতিতে ফিরে আসি। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের, মানে আমি এই কথাটা প্রায় শুনি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই আসলে 71 সালে যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে এইটার বাস্তবতাটা ঠিক অনুধাবন করে নাই, সেই জন্য এটাকে মুক্তিযুদ্ধ না বলে এটাকে গন্ডগোল বলে। অনেক মানুষই রাজনৈতিকভাবে এটার পক্ষে ছিল না, অনেক মানুষ এটা আসলে বুঝতেই পারে নাই, এবং সেটা ভারতের ষড়যন্ত্রে এবং চক্রান্তে পাকিস্তান থেকে তার আলাদা হইতে হয়েছে। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি এখনো সেই মনে করে না? হ্যাঁ, এটা মনে করে না, এটা মনে করে না, মনে করেন এগুলো একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রচারণার অংশ, যে তারা এইভাবে বাংলাদেশটাকে ডেফিক্ট করতে চায়। বাংলাদেশের প্রত্যেকটা ইভেন্টকে আপনার ওই স্পেসিফিক চরিত্রের জায়গা থেকে ব্যাখ্যা করতে হবে। ওইটা যদি আপনি না করতে পারেন তাহলে যেটা হবে যে আপনি নেগেশনের ভিতরে আপনি যাবেন, আপনার কোনো জাতীয় চরিত্র দাঁড়াবে না। এই জন্য আমাদের এত খারাপ অবস্থা এই দেশ হিসেবে। অনেকে বলে টাকা পয়সার কারণে, কিন্তু আপনার ন্যাশনাল কোনো ক্যারেক্টার নাই রে ভাই। না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আর আমি দুইটা বিষয়ে আপনার একটু মতামত জানতে চাইবো। যে একটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি করছে, সেটা আপনারা, মানে আপনি অবশ্য প্রত্যেক করে বাইরে আসছেন, কিন্তু আপনি যে সরকারে ছিলেন সে সরকারে ছিল, তারা এটা 9 তারিখে করছে। এই ব্যাপারে অল্টারনেটিভসের বা যেন মাহফুজ আলমের কোনো আলাদা অবস্থান আছে কিনা, যে চুক্তিটা কেমন হয়েছে, ভালো খারাপ, আগে পরে? আমাদের এখানে খুবই ক্লিয়ার কথা, আপনি হচ্ছে ইমিডিয়েট রেজাল্টের জন্য যদি আপনি এটা করেন তাহলে আপনি এটা করছেন, কিন্তু আমি মনে করি যে এটা লং টার্মে এটা বাংলাদেশের স্বার্থের জায়গা থেকে অনেক ক্ষেত্রে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। বিশেষ করে আমরা যে কথাগুলো বলতেছি, আমাদের নিজস্ব জ্বালানি, আমাদের নিজস্ব ফসলের প্রশ্ন, আমাদের নিজস্ব যে শিল্পের প্রশ্ন, এগুলোতে আমাদেরকে বাধাগ্রস্ত করবে। এবং সরকারকে এটা যত দ্রুত পারা যায় রিভিজিট করা উচিত, বসা উচিত আবার এই নেগোসিয়েশনে, এন্ড দে শুড থিঙ্ক অ্যাবাউট দেয়ার স্লোগান যে বাংলাদেশ ফার্স্ট। তারপরে তারা যা ইচ্ছা ট্রিটি করুক, কোনো অসুবিধা নেই, যে কোনো দেশের সাথে ট্রিটি হইতে পারে। আপনি চুক্তিটা দেখছেন কিনা, এটা বাংলাদেশের পক্ষে গেছে? আমি চুক্তিটা দেখি না, কারণ আমাদের সময় ক্যাবিনেটে তো তোলা হয়নি, আমি জানিও না এটা। ওই সময় আমরা জানতাম যে এটা একটা ট্রেড নেগোসিয়েশন, খলিল ভাই এবং ওই সময় যিনি ছিলেন বশির ভাই, ওনারা করতেছেন, তো ওনারা করছেন, ওনারা যাওয়া আসা করতেছেন নিয়মিত, এটা আমি জানি। ওই সময় আমি ওয়াশিংটনে নিজে গেছি, যখন নিউ ইয়র্কে ছিলাম, ওই যে আগস্ট মাসে বোধ হয় আমার প্রোগ্রামে, তো তখনও আমি জানতাম যে এই কাজটা চলমান আছে, আমাদের ক্যাম্পাসের লোকরা বলছে। তো এইটা চলমান আছে, এটা আমরা জানি, কিন্তু এটা ডিটেলস আমি নিজে পড়ি নাই। আমার যেটা যতটুকু পত্রিকাতে কলাম এখানে সেখানে লেখা হয়েছে, এই জন্য আমি বলছি আমাদের কিছু স্বার্থগত জায়গাতে ইমব্যালেন্সড একটা জায়গাতে চলে গেছে। এটাকে আপনি যদি সরকার যদি বাংলাদেশ ফার্স্ট নীতি অবলম্বন করে, সরকারকে এটা রিকনসিডার করা উচিত, রিভিজিট করা উচিত, রিনেগোশিয়েট করা উচিত। একজন দর্শক জালাল আহমেদ উনি বলতেছেন, খালেদ ভাই আজ 3টি টক শো গেলে কিন্তু বাজেট নিয়ে কোনো আলোচনা না করা কারণ কি? ভাই জুন মাসের 9 তারিখে বাজেট নিয়ে প্রোগ্রাম করেছি আমি, একটু প্রোগ্রামটা দেখেন, মানে বাজেট হওয়ার আগে বাজেট নিয়ে প্রোগ্রাম করা হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে ডক্টর জাহেদ রহমান, মানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, বাংলাদেশের একজন উপদেষ্টা, উনি ভারতে গিয়েছেন, তাকে আসলে 2 ঘন্টা এখানে সেখানে বসিয়ে রাখা হয়েছে, অনেক প্রশ্ন করা হচ্ছে, তিনি আবার সেখানে ফিরে আসছেন। আপনি কি মনে করেন বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে এইটা বলা হয় যে বিএনপি ভারতের সাথে এক ধরনের ভালো সম্পর্কই চায় বা প্রতিশ্রুত, তো সেই ক্ষেত্রে এইটাকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করেন? মানে এটা হচ্ছে আমার মনে হয় যে আসলে এটা আপনি অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন, যে বাংলাদেশে এখন ভারতের সাথে একটা শীতল পরিস্থিতি থেকে তারা ইলেকশনের পরে তারা নিজেরা ইলেকশন বারবার দাবি করছে। হ্যাঁ, দ্যাট ইজ ইন্টারেস্টিং। তারা গত 17 বছর ইলেকশন চায় না, বাট ইন্টারিম সরকারের সময় তারা বারবার ইলেকশন দাবি করছে যে ইলেক্টেড গভর্নমেন্টের সাথে তারা কাজ করবে। এখন ইলেক্টেড গভর্নমেন্টের সাথে তাদের কেন বনিবনা হচ্ছে না, তারা কেন এই টেনশন গুলো জিয়ে রাখতেছেন, এটা তারা ভালো বলতে পারেন। আমি কিভাবে বলবো এটা? অনেকে যে বলেন, অনেকে যে বলেন যে খলিলুর রহমান সাহেব যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা, তিনি যে জনাব তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী হলেন, অনেকে যে বলেন যে এটা আসলে ইন্ডিয়া এবং আমেরিকার কার্ড
বা আমেরিকার চাপে পড়ে এই সরকারকে এটা করতে হয়েছে? আপনার কাছে কি তাই মনে হয়, নাকি এটা একটা ধরেন খলিল সাহেব এত যোগ্য লোক যে তাকে নিতেই চাইছে বিএনপি, সেজন্য তাকে নিছে? আপনার কাছে কোনটা মনে হয়? এটা এটা বিএনপি ভালো বলতে পারবে, বিএনপি তো আমি করি না। মানে আপনার কাছে কি মনে হয় যে মানে একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এত গুরুত্বপূর্ণ যে তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিএনপির মতো একটা পুরনো দলে নিতে হবে? মানে এটা আপনার কাছে কি মনে হয়? বিএনপি টেকনোক্রেট নিতে অভ্যস্ত, টেকনোক্রেট বিএনপি সেই অনেক আগে থেকেই নেয়। তো এটা আসলে টেকনোক্রেট মানে হচ্ছে টেকনোক্রেটদের মধ্যে তো বিএনপি মানে ধানের শীষ মার্কা টেকনোক্রেটও অনেক আছে, মানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কা টেকনোক্রেট কেন? এখন না না, আপনি কোনটা জানিস, কোনটা ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা তো আপনি কিভাবে জানেন? আমি জানি না, আমি জানতে পারিনি। আচ্ছা, না এইটাও একটা ভালো কথা, এটাও একটা ভালো কথা বলছেন, কারণ আমাদের এই অনুষ্ঠানের প্রেক্ষিতে আমি এই উপসংহারে আসছিলাম যে ডক্টর খলিলুর রহমান আগে থেকেই বিএনপির লোক, বিএনপি বরং আপনাদের মধ্যে ওনাকে প্ল্যান করছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু কিছুই বোঝেন না, উনি এটা বুঝতে পারেন না। এটা একটা মজার যে আমরা ধরেন এই যে এতগুলো স্পেকুলেশন করতেছি, কিন্তু এখানে স্পেকুলেশনের চেয়ে আসলে আমাদের এটা পলিটিক্স স্পেকুলেশন এবং হচ্ছে ব্লেমিং গেমিং সবকিছু। কিন্তু আমার যেটা মনে হয় যে আসলে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে গেছে, এবং জিও পলিটিক্যাল যে টেনশন আমরা পড়ে আসতেছে আমাদের গাড়ির উপরে, হ্যাঁ, এটা এই ক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি যদি যেটা ভালো মনে হয় তারা করছে, এবং বিএনপি এটা ভালো বুঝতে পারবে কাকে দিয়ে তারা এই টেনশনটাকে মিটিগেট করতে পারবে এবং ম্যানেজ করতে পারবে। এটা বোধহয় তাদের একটা চিন্তা ছিল। এর বাইরে আমি জানি না আসলে এটা আগে পরে কিভাবে কি হইলো, কে কার হয়ে খেললো। কারণ হচ্ছে খেলাটা তো আসলে আপনি বুঝতেও পারবেন না, যদি খেলোয়াড়ের খেলাই হয় তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে, আর যদি খেলা আপনিই বুঝে যান তাহলে খেলোয়াড় হইলো। চতুর্দিকে আওয়ামী লীগ যখন নানা ধরনের শোডাউন করছে, গতকালকেও মহাখালীতে যে কাণ্ড কারখানা হয়েছে, আওয়ামী লীগের শোডাউন, সেখানে মব তৈরি করা হয়েছে, তাদের নারী কর্মীকে হেনস্থা করা হয়েছে, গণভবনের সামনে কর্মসূচি নিয়ে 2 থানা, এটা আমার না ওটা ওই থানার, এটা ওই থানার, এরকম দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। চতুর্দিকে নানা ধরনের শোডাউনের কথা শুনছি। পুলিশের গোপন প্রতিবেদনে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের ভয়াবহ রূপ বেরিয়ে আসতে পারে এরকম আশঙ্কার কথা শুনছি। ঠিক সেই সময় মানে যে সময় শেখ হাসিনাও ঘোষণা করছেন যে তিনি দেশে ফিরে আসবেন, ঠিক সেই সময় বিএনপি সরকারের একজন মন্ত্রী তিনি বলছেন যে আওয়ামী লীগকে ফিরতে দেয়া হবে না। এটাই কি বিএনপির সিদ্ধান্ত? চলুন এই মন্ত্রী কি বলছেন, যে মন্ত্রী সাম্প্রতিক সময়ে অনেক বেশি বিতর্কিত হয়ে পড়েছেন তার এলাকার ইউনিয়ন পরিষদের নামকরণ নিয়ে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। দর্শক, বলছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধই রাখা হবে, তাদেরকে আর ফিরতে দেওয়া হবে না, এরকম সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির মন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, যিনি কিনা সাম্প্রতিক সময়ে অনেক বেশি বিতর্কিত হয়েছেন এবং সংসদে তাকে নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছে। কি বলছেন তিনি, চ্যানেল 24 এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। মীর শাহে আলম, তিনি প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেখানে বলা হচ্ছে স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জোবাইদুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির এবং আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শাহে আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করে আগামী 23 জুন পতিত দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে মাঠে নামার চেষ্টা করছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে, যে কথা ইন্ট্রোতেই বলেছিলাম। গত 17 বছর ধরে বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে যখন উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে তখনই নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। এছাড়া হাসপাতাল নিয়ে অনেক কথা বলেছেন। এই যে কথা বললেন এবং তিনি বলছেন যে আওয়ামী লীগকে কখনোই আর ফিরতে দেয়া হবে না। এখন বিএনপির মন্ত্রীরা এরকম বিচ্ছিন্নভাবে নিজেদের অভিমত ব্যক্ত করছেন, নাকি বিএনপি এক ধরনের ক্রাইটেরিয়া নিয়েছে যে এই মন্ত্রী এমপিরা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে এই কথাগুলো বলবে এবং জনগণের রিয়াকশন কি হয় সেটা একটু যাচাই বাছাই করবে, সেই থিওরিতে কি বিএনপি সরকার আছে, নাকি এটা বিএনপির সরকারেরই সিদ্ধান্ত যে আওয়ামী লীগকে ফিরতে দেয়া হবে না? যদি এটা বিএনপির সিদ্ধান্ত হয়, দলীয় সিদ্ধান্ত হয়, তাহলে সেই বিএনপি কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে নিজেদেরকে দাবি করে। তারা দাবি করে বাংলাদেশে তারাই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে দেশকে ফিরিয়ে এনেছিল, এবং তারা এই আওয়ামী লীগের উপরে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়ার আগেও বহুবার বলেছে কোন দলের উপরে নিষেধাজ্ঞা তারা চায় না। তারা মনে করে যে কোনো দলকে নিষিদ্ধ করা এটা উচিত নয়, নির্বাহী আদেশে তো উচিত নয়। এটাই যখন বিএনপির রাজনৈতিক অবস্থান ছিল, তখন কেন বিএনপির মন্ত্রীরা এই কথা বলছেন, যখন কিনা এই মীর শাহে আলম দুদিন আগেই আমরা দেখলাম তাকে নিয়ে তোলপাড় জাতীয় সংসদে, এবং তোলপাড় হওয়ার কারণ হচ্ছে তার ইউনিয়ন এলাকায় 2টা ইউনিয়নের নাম তার 2 ছেলের নামে করেছেন, এবং তার বাড়ি, তার যে বাড়ির নাম, সেই নাম অনুসারে তিনি আরেকটা জায়গার নামকরণ করেছেন। সব মিলিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এটাকে বলছেন যে কাকতালীয়ভাবে মিলে গেছে, 2 ছেলের নামে 2 ইউনিয়নের নামকরণ, এটা কাকতালীয়ভাবে কিভাবে মেলে সেই প্রশ্ন অনেকে করেছেন এবং প্রচন্ড সমালোচনার মুখে পড়েছিলেন। সেই সমালোচনার মুখে থাকা শাহে আলম হয়তো
নিজের দিক থেকে সমালোচনা ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যই আওয়ামী লীগ ইস্যুতে এত বড় একটা মন্তব্য করলেন, যে মন্তব্যটা আমার ধারণা যে বিএনপি সরকারের মন্তব্য না। বিএনপি সরকার হয়তো এক্সপেরিমেন্ট করতে পারে বিভিন্নভাবে এই ব্যাপারগুলো নিয়ে। দর্শক, আপনার কি মনে হয়, এটা কি বিএনপির ভাষ্য, নাকি মন্ত্রীর ব্যক্তিগত ভাষ্য, নাকি বিএনপি এখানে কৌশল অবলম্বন করছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।